আমার এক গ্রামে থাকা বন্ধুর বাবা, বয়সটা অনেক হয়েছে, তিনি সেদিন আমাকে ফোন করেছিলেন। হঠাৎ করে আমি কাকুর ফোন দেখে অবাক। উনি জিজ্ঞেস করছেন যে বাবা, তোমরা তো খবরের অফিসে কাজ করো, এক্স্যাক্টলি কোট আনকোট এই শব্দ, তোমরা তো খবরের অফিসে কাজ করো, এসআইআর বলে যে চিৎকার হচ্ছে এটা কি? উনি স্যার বলছেন, স্যার বলে যে চিৎকার হচ্ছে সেটাকে আমি প্রথমে বুঝতে পারিনি। তার পরবর্তীকালে ওনাকে ফোনে বোঝালাম, তো উনি বলছেন যে এসআইআর নিয়ে এত তুমুল ভাগবিতণ্ডা, মানুষ তো কিছু বলতে পারছেন না। এই এসআইআর করলে কেউ কি লাভবান হবে আর কারোর কি ক্ষতি হবে রাজনৈতিকভাবে, এটা আমরাও জানি না। এসআইআরে কার লাভ কার ক্ষতি, কারণ এই এসআইআরকে বন্ধ করবার জন্য বা এসআইআর না করবার জন্য একদিকে কিন্তু তুমুল বিক্ষোভ চলছে, আর অন্যদিকে আমরা যেটা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দাবি করেছেন যে যাতে পুরোপুরি লোকসভা ডিসলভ করে দেওয়া হয়, তারপর সমস্ত রাজ্যে এসআইআর হোক। আর এই এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীরও ক্ষোভ রয়েছে নির্বাচন কমিশনের প্রতি, সঙ্গে যারা ভোট গণনার কাজ করছেন তাদের প্রতি। আর অন্যদিকে আপনারা দেখলে চমকে যাবেন, এক একটা বুথে একাধিক মৃত ভোটারের তালিকা আসছে। এর আগে একদিন আপনাদেরকে বলেছিলাম হাসনাবাদের কথা, আজকে আপনাদেরকে দেখাবো জলপাইগুড়ির একটি ভোটার তালিকা এবং মেদিনীপুরের আরেকটা ভোটার তালিকা। সব কিছু নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান। আপনাদের যাদের এই অনুষ্ঠান ভালো লাগছে, অর্থাৎ এসআইআর যাদের জন্য বা যে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন বলছেন, সেই এসআইআর নিয়ে আপনার মতামত আপনি জানাবেন। আর এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই ইউটিউবে আপনারা পরবর্তীকালে দেখবেন এবং শেয়ার করবেন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সব থেকে আগে আপনাদের অবস্থান, কারণ নির্দিষ্টভাবে ভোটার তালিকা এই সংশোধনের কাজ আমি বিশ্বাস করি মানুষের জন্য। কার আখেরে লাভ কার আখেরে ক্ষতি সেটা তো আমরা আলোচনা করবই আজকের এই অনুষ্ঠানে। আসুন একেবারে প্রথম দেখাই আজকে আমরা কোন কোন বিষয়ে নজর রাখবো, কিসের উপরে আজকের এই অনুষ্ঠান হবে। দ্রুত এক নজরে কুইক লুক আমরা দেখব একই সঙ্গে স্ক্রিনে এক এক করে। দেখুন, এসআইআর ইস্যুতে ক্ষোভ অভিষেকের, চলবে বিরোধীদের বিক্ষোভ, একই সঙ্গে লোকসভায় বিরোধীদের বিক্ষোভ চলবে। লোকসভা মুলতুবিতে নারাজ অভিষেক, এসআইআর হলে সমস্ত রাজ্যে হোক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তবে লোকসভা ভেঙে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন অভিষেক। উল্টো দিকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগের শর্ত রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের সভাপতি বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। অন্যদিকে আমরা বুধবারে মনোজ পান্ত রাজ্যের মুখ্য সচিব, তিনি দিল্লিতে যাচ্ছেন, তিনি উত্তর দেবেন যে নির্বাচনের কাজে রাজ্যের কর্মচারীদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে বা যে তদন্ত চালাচ্ছে তার প্রকৃত তথ্য সামনে তুলে ধরবেন। এবং পাশাপাশি আমরা আপনাদেরকে বলছিলাম যে মেদিনীপুর এবং জলপাইগুড়িতে মৃত ভোটারের তালিকা প্রকাশ্যে, আবার ইস্যুতে কমিশনের অবস্থানকে মান্যতা, আধার ইস্যুতে কমিশনের অবস্থানকে মান্যতা সুপ্রিম কোর্টের। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, পর্যালোচনা শীর্ষ আদালতের, যদিও এটা রায় নয়, আগামী বুধবার এর পরবর্তী শুনানি রয়েছে। এই রকম একটা আবহে বাংলায় কি জটিল হচ্ছে এসআইআর ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়া। আমরা শুনতে পেয়েছিলাম আগস্টেই এসআইআর এর কাজ শুরু হবে, কিন্তু এখনও পর্যন্ত তুমুল তরজা এবং বিক্ষোভে কেন্দ্র এবং রাজ্যকে একই সূত্রে বিরোধীরা গেঁথে দিয়েছেন। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ আনছে কংগ্রেস। তারা বলছেন যে তাদের হাতে তথ্য আছে। রাহুল গান্ধীর বক্তব্য, বিরোধী দলনেতা তিনি বলছেন যে তাদের হাতে তথ্য রয়েছে, তথ্যের ভিত্তিতে তারা বলবেন যে বিজেপি কিভাবে নির্বাচন প্রক্রিয়াকে পলিটিক্যালি মোটিভেট করবার চেষ্টা করছে, এবং নির্বাচন কমিশনার তার নিয়োগের ক্ষেত্রেও বিজেপির ত্রুটি রয়েছে। কোথায় কিভাবে আমরা অবশ্যই আলোচনা করব দ্রুত, কিন্তু আমি পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আমি স্বাগত জানাবো অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। অরিজিৎ দাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে স্টুডিওতে সন্দীপা চক্রবর্তী, জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে অনলাইনে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকছেন রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকেও স্বাগত জানাবো। সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস প্রতিনিধি, তিনি আমাদের সঙ্গে এসে স্টুডিওতে উপস্থিত হবেন। আমি অরিজিৎ দাকে দিয়ে আজকে শুরু করি যে অরিজিৎ দা, এই এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে, মানে বিজেপি যে ভোট প্রক্রিয়াকে ম্যানিপুলেট করছে, হরিয়ানা, দিল্লি একাধিক ভোটে বিপুল সংখ্যক ভোটার বৃদ্ধি সহ আরও একাধিক অভিযোগ রয়েছে। কিভাবে দেখছেন এইভাবে একটি রাজনৈতিক দল কখনো একটি অটোনোমাস বডিকে
প্রভাবিত করবার অভিযোগের আগেও এসছে, কিন্তু এই ইস্যু কিন্তু মানুষের সঙ্গে, নাগরিকদের সঙ্গে যুক্ত। দেখুন, এই এসআইআর, আধার, এই নিয়ে বিতর্ক আজকে মহামান্য শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ, তারপরে অনেকটাই ধাক্কা খেয়ে যাচ্ছে। আজকে ইলেকশন কমিশনের যে স্ট্যান্ড, যে আধার কখনোই নাগরিকত্বের পরিচয়পত্র হতে পারে না, সুপ্রিম কোর্ট প্রায় একেই মান্যতা দিয়েছে। এবং এটা নিয়ে যে দীর্ঘদিন ধরে যে একটা বিতর্ক চলছিল, বিহারের আগে এখানে তৃণমূল কংগ্রেসের বহুয়া মৈত্র দৌড়েছিলেন সুপ্রিম কোর্টে পিটিশন নিয়ে যে এসআইআরকে বন্ধ করতে হবে, করতে হলে আধারকে মান্যতা দিতে হবে। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর অনেকটাই এটা পরিষ্কার হয়ে গেল যে আধারকে মান্যতা দিয়ে এসআইআরকে এগিয়ে নিয়ে যাওয়া বাস্তবিক পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি একটা খুব ছোট্ট তথ্য দিই। আজকে যেমন সুপ্রিম কোর্ট একটা বক্তব্য বলেছে যে এই যে বিষয়গুলো যেটা নিয়ে এই ব্যাচ অফ পিটিশনস ফাইল হয়েছে, এটা প্রাইমারিলি, একদম কোট আনকোট বলছি, সুপ্রিম কোর্ট বলেছে ইট ইজ এ লার্জলি আ ট্রাস্ট ডেফিসিট ইস্যু। অর্থাৎ একটা অবিশ্বাসমূলক চিন্তাভাবনা থেকে এই পিটিশনগুলোকে বা মুভ করা হচ্ছে বা এই দাবিগুলোকে করা হচ্ছে। আধারের বিষয় যদি বলেন, একটা তথ্য খুব মানে সহজে আপনাদের রাখতে পারি, সেটা হচ্ছে ধরুন বিহারের এসআইআর নিয়ে আপনি আলোচনা শুরু করলেন। বিহারের আমি একটা অঞ্চল যেটাকে সীমাঞ্চল বলা হয়, যেটার মধ্যে মূলত 4টে লোকসভা পড়ে, কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া। এই 4টে জায়গার আধারের কভারেজ যদি আপনি দেখেন 120%। আধার কভারেজটা কি? আমরা ধরতে পারি যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক মানুষ ভারতবর্ষে যারা রয়েছেন তাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার রয়েছে। একেবারে সদ্যজাত শিশু বা তার থেকে কিছু অল্প বয়স, মানে সামান্য বয়সের শিশুদের হয়তো নেই। তাহলে সেক্ষেত্রে আধারের ম্যাক্সিমাম কভারেজ যদি সবার কাছে আধার কার্ড থেকে থাকে 100% হতে পারে, তার বেশি হতে পারে না। অথচ এই সীমাঞ্চল অঞ্চলের আধারের কভারেজ ছিল 120%। কিন্তু এটা অনেকটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে অরিজিৎ দা। ঠিক ঠিক ঠিক, আপনারাই আধার কার্ড তৈরি করছেন, আপনারা এজেন্সি দিয়ে আধার কার্ড দিচ্ছেন, ঠিক কথা বলেছেন, আপনারা অভিযোগ করছেন রাজ্য সরকারের দিকে। ঠিক কথা বলেছেন, আমি আপনার বক্তব্য একদম মেনে নিচ্ছি, মেনে নিয়ে বলছি যে এখানে কোনো কন্ট্রাডিকশনই নেই। কেন নেই? কারণ ঠিক কথা যে আধার কার্ড দেয় কেন্দ্রীয় সরকারের সংস্থা, কিন্তু এই আধারটা যখন, আধারের এনরোলমেন্টটা যখন করানো হয়, কারা সেই কাজ করে? সেই কাজ তো করে রাজ্য সরকারের যারা বিভিন্ন দপ্তরে, যেমন এই যে এসআইআরের যারা, এসআইআরের নয়, ইলেকশন কমিশনের যারা বিএলও, বুথ লেভেল অফিসার, তারা কারা? তারা কি কেন্দ্রীয় সরকারি কর্মচারী? মমতা ব্যানার্জি তো বারে বারে এদেরকেই ধমকাচ্ছে যে তোমরা রাজ্য সরকারি কর্মচারী ছিলে, থাকবে, সুতরাং বুঝে চলো, কিন্তু নাম বাদ দেওয়া যাবে না। তাও বুঝলাম না অরিজিৎ দা, অ্যাকাউন্টেবিলিটি কার থাকবে? ঠিক, নির্বাচন কমিশন আমাকে দিয়ে কাজ করাচ্ছেন, কাজ বুঝে নেওয়ার দায়িত্ব কি সন্দীপার থাকবে? ঠিক কথা, অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে আপনি একদম কারেক্ট যে একটা আধারের যখন এনরোলমেন্ট হচ্ছে সেটার প্রপার ভেরিফিকেশন হয়ে তবেই আধারটা আসা উচিত। সমস্যাটা হচ্ছে দেবাশিস দা, ধরুন আপনি কেন্দ্রীয় সরকার, ধরুন আমি রাজ্য সরকার, ফেডারেল স্ট্রাকচারে আপনি আমার উপর ভরসা করতে বাধ্য যে অরিজিৎ বক্সী যে তথ্য আপনাকে দেবে তার উপর আপনি অ্যাক্ট করবেন। সেক্ষেত্রে এই ত্রুটি তো আসতেই পারে। তার জন্যই আজকের এই পরিস্থিতি যে আধারকে আমরা বারে বারে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল কর্নার, পলিটিক্যাল কর্নার থেকে আগ্রহ আসা সত্ত্বেও আধারকে কিন্তু আমরা সেই জায়গায় মান্যতা দিতে পারছি না, বিকজ অফ এই হিউজ অ্যাডিশনাল কভারেজ। আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গের সাউথ 24 পরগনায় আধার কভারেজ 123%, মুর্শিদাবাদে 121%, মালদায় 119, বীরভূমে 115, আরও বিভিন্ন জায়গায় পড়তে পারতাম, আমি পড়ছি না। তাহলে যে জায়গায় আধার কভারেজের এই পরিস্থিতি যে প্রতি 100 জনে 120টা আধার কার্ড, মানে 20 জন রয়েছে যার বাস্তবিক, মানে মান্ডেন ওয়ার্ল্ডে, পার্থিব জগতে যার কোনো অস্তিত্ব নেই, সেই রকমও আধার কার্ড ইস্যু হয়েছে। সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমাদের একটা প্রপার স্ক্রুটিনি, ভেরিফিকেশনের দরকার ছিল। এবার আমি একটা কথা বলছি, আমি একটা ছোট্ট কথা বলি। আরেকটা প্রশ্ন থাকবে যে আপনারা তো জনগণনার কাজই করতে পারেননি, তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলছেন যে কোনো এলাকায় আধার কার্ড প্রকৃত প্রাপকের সংখ্যা এত, কিন্তু ইস্যু করা হয়েছে তার থেকে 20%, 30% বেশি? জনগণনাই তো হয়নি। ইসিআইয়ের কাজে যখন ইলেকশন কমিশন যখন এই বিহারে সার্ভে শুরু করলো,
আমি বারে বারে একটা কথা বলেছি যে এসআইআর দিয়ে কিন্তু সার্ভে শুরু হয়নি। প্রথম 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল সামারি সার্ভের কাজ। এই সামারি সার্ভে আপনাকে একটা স্যাম্পলিং রেট দেয়, যে স্যাম্পলিং রেটে আপনি কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়ায় ভোটার সংখ্যাটা কত তার মোটামুটি একটা কাছাকাছি তথ্য আপনার কাছে চলে আসে। মানে খানিকটা অ্যাজাম্পশনের ভিত্তিতে বলছি, সামান্য কিছু ডেভিয়েশন হতেই পারে, কারণ সামারি সার্ভেটা সেরকমই হয়। কিন্তু যেখানে সামারি সার্ভেতে দেখা গেল যে এত হিউজ ডিফারেন্স উঠে আসছে, সেখানে ইলেকশন কমিশন বাধ্য হলো তখন এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, যেটাকে আমরা সংক্ষেপে এসআইআর বলছি, সেটাকে ইনিশিয়েট করতে, যেটা জুন মাস থেকে শুরু করতে বাধ্য হয়েছিল ইলেকশন কমিশন। তো এই পরিস্থিতিতে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখা যায়, এবং সুপ্রিম কোর্ট যে কথাটা আমি একটুকে বললাম যে দিস ইজ বেসিক্যালি এ ট্রাস্ট ডেফিসিট ইস্যু। কেন বলেছে সুপ্রিম কোর্ট এই কথাটা? আজকে সুপ্রিম কোর্টের যে কথাগুলো মানুষের সামনে এসেছে সেগুলো প্রত্যেকটা ভাইটাল। সুপ্রিম কোর্ট একটা তথ্যের উপর বেস করে এই মন্তব্যটা করেছে। কি তথ্য? দেখা যাচ্ছে যে 7.9 ক্রোড় ভোটারের, 7.9 কোটি ভোটারের মধ্যে 6.5 কোটি ভোটারকে কোনো রকম কোনো ডকুমেন্ট স্পেশালি বা অ্যাডিশনালি সাবমিট করতে হচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই যে মাফ করবেন, বিহারে এই যে এত হিউজ সংখ্যক এই ভোটার, তারা অলরেডি 2003-এর ইলেকটোরাল রোলে এনরোল্ড, যাদের না নিজেদের না তাদের বাবার বা মায়ের বা কোনো রেসিডেন্সিয়াল কোনো ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে। বারে বারে যে জায়গাটা থেকে ডিসক্রিপেন্সিটা উঠে আসছে সেটা হচ্ছে যে এমন ভোটার আবিষ্কার হচ্ছে যে ভোটার 40 বছর বয়স, 40 বছরের উপরের বয়স, অথচ দেখা যাচ্ছে তার 28 বছর পর্যন্ত ইলেকটোরাল রোলে তার কোনো অস্তিত্বই ছিল না। আমাদের দেশে আপনি আমি বা যারাই এই সিস্টেমের মধ্যে আছি, আমরা জানি 18 হতে না হতে 18 থেকে ম্যাক্সিমাম 20, 21, 22-এর মধ্যে আমাদের ভোটার কার্ডে নাম উঠে যায়, ভোটার লিস্টে নাম উঠে যায়, ভোটার কার্ড চলে আসে। তাহলে এই 40, 42, 45, 48 বছর বয়সের লোকেরা, তারা তাদের 22, 23, 24, 25, 26, 28 বছর বয়সে কোন দেশে বসেছিলেন একদম যে তাদের ভোটার কার্ডে নাম উঠলো না? ঠিক ঠিক আমি সন্দীপার কাছে ঠিক এখানে আসবো। সন্দীপে, এই যে তালিকাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়াটা অ্যাজ এ কমন পিপল, সাধারণ সিটিজেন সবাই চাইবেন যে ভোটার তালিকা, এবং আমাদের কাছে কিছু উদাহরণও আছে, আমি দেখাবো পরে। মেদিনীপুর, জলপাইগুড়ি, কোথাও হিঙ্গলগঞ্জ, কোথাও হাসনাবাদ, এখানে এক একটা বুথে সন্দীপে ইউ ক্যান্ট ইমাজিন যে 30, 40, 50, 60, এবং জলপাইগুড়িতে তো 700 ভোটার মৃত, তাদের নামটা এক্সিস্ট করছে ভোটার তালিকায়, কিন্তু তাদের সরানো হয়নি। কিন্তু অন্যদিকে রাহুল গান্ধী, আজকেই বক্তব্য শুনছিলাম, আপনাদের দলের সর্বভারতীয় নেতা, বিরোধী নেতাও বটে, তিনি বলছেন আমাদের হাতে প্রমাণ আছে, पहले तो हमने बताया था, यूं ही बताया था, लेकिन अब हमारे हाथ में एविडेंस है। এই এভিডেন্স কি যার বিরুদ্ধে আপনারা বিজেপি এই পুরো প্রক্রিয়াতে নাক গলাচ্ছে, ম্যানিপুলেট করছে এবং নিজের স্বার্থ সিদ্ধি করবার চেষ্টা করছে বলে আপনাদের অভিযোগ? দেখুন, আমরা যদি একটু ক্রোনোলজি দেখি, ক্রোনোলজিটা হচ্ছে যে এই তো এখন এসআইআর এর কথা উঠছে, বেশ কয়েক বছর ধরে আমরা দেখলাম শুধুমাত্র ইলেকশন কমিশনকে ইউজ করে নয়, মহারাষ্ট্রের গভর্নরকে ইউজ করে ভোরবেলা গিয়ে রাতের অন্ধকারে, ভোরবেলার অন্ধকারে কী করে গিয়ে একটা গভর্নমেন্টকে টপেল করে দিল। মানে বিজেপির এই প্রচেষ্টা নতুন কিছু নয়। এইবার যেহেতু দেখছে যে বিহারে কিছু না কিছু একটা পরিবর্তন হতে চলেছে, ওই মোদি, তার পাশে নীতিশ কুমার, তার সাথে মিলিজুলি সরকার যেটা বিহারে চলছে, সেটাকে আর মানুষ মান্যতা দিচ্ছে না। সেই জন্য ইলেকশন কমিশনের ওপর ভর করে মানুষের যে আইডেন্টিটি প্রুফের যা যা সিস্টেম আছে সেগুলোকে এখন অস্বীকার করার প্রচেষ্টা চালানো হচ্ছে বিজেপির তরফ থেকে ইলেকশন কমিশনের মাধ্যমে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা বারবার বলছেন যে রাহুল গান্ধী বলেছেন যে রাহুল গান্ধীর হাতে তথ্য আছে। রাহুল গান্ধী বলেননি, রাহুল গান্ধী সেটা করে দেখিয়েছেন। যেই কাজটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার করার কথা ছিল, সেই কাজটা আমাদের কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা ডেডিকেটেড 45 জনের টিম এইগুলো খুঁজে খুঁজে বের করে, এবং আমরা কর্ণাটকার এক্সাম্পলটা কেন আনলাম? কর্ণাটকাতে তো আর বিজেপির সরকার এখন নেই, কংগ্রেসের সরকার। আমরা মনে করি চ্যারিটি বিগিনস এট হোম, ওই বিজেপির মতন না যে আরে এক জায়গায় থেকে আরেকজনের ঘরে আমরা ঢিল ছুটছি। আমরা কর্ণাটকার উদাহরণটা তুলে ধরলাম, আপনারাও দেখেছেন, একটা ঘরের মধ্যে 60 জনের উপরে এরকম ভোটারের নাম নথিভুক্ত আছে। আপনারা দেখেছেন এরকম আছে যে 4খানা এপিক নাম্বার ডিফারেন্ট জায়গার ডিফারেন্ট বুথের
যে সাম সিং করে ওই ছেলেটার নাম, তার ডিফারেন্ট আইডেন্টিটি, নাম একটাই, বুথ আলাদা। তো এইগুলো কিসের জন্য হচ্ছে? এইগুলো বিজেপি ছাড়ুন, ইলেকশন কমিশন এগুলো নজরে আনেননি, গোচরে আনেননি। আমাদের কথা হচ্ছে আধার কার্ড বিএলও থেকে শুরু করে AERO থেকে শুরু করে যারা আছেন ওই নিচু তলার থেকে সব কিছু স্ক্রুটিনি হয়ে আসছে। আমার মনে আছে সল্টলেকে আমি আধার সেন্টারে গেছিলাম, ওই আধার সেন্টারে কেন্দ্রীয় সংস্থা মানে কেন্দ্রীয় সরকারের একটি থার্ড পার্টিকে বসানো আছে, সেখানে তারা সব কিছুর ভেরিফিকেশন করছে, ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, ইত্যাদি করছে, যা খুশি তা করছে, যা প্রক্রিয়ায় আছে। তো সেখানে তো আপনি ওই কংগ্রেস এসে করে দিয়ে গেছে, অমুক পার্টি করে দিয়ে গেছে, তমুক পার্টি করে দিয়ে গেছে বললে তো হবে না। আপনি বলছেন যে কিছুক্ষণ আগে দেবাশিস বাবু আপনি বললেন আদমশুমারি, আমরা তো বারবার বলছি, আপনারা বলছেন অত পার্সেন্ট অমুক আছে, তত পার্সেন্ট অমুক আছে। রাহুল গান্ধী যখন বলেছিলেন, আমরা বিরোধীরা সবাই যখন বলেছিলাম কাস্ট সেন্সাস করতে, তখন বিজেপি বলছে না কাস্ট সেন্সাস হবে না। এখন কেন বলছি ইউটার্ন মেরে কেন বলছে কাস্ট সেন্সাসটা করতে হবে? আমরা বলছি SIR এর মাধ্যমে আজকের দিনে সুপ্রিম কোর্ট ছাড়ুন, সুপ্রিম কোর্ট তো যা বলার বলেছে, বম্বে হাইকোর্ট বলেছে যে আধার কার্ড, প্যান কার্ড, নট ইভেন ভোটার আইডি কার্ড আমাদের আইডেন্টিটি প্রুফ হতে পারে না। তাহলে আমাদের আইডেন্টিটি প্রুফ কি? বম্বে হাইকোর্ট আমি দেখলাম লাইভ লতে বলেছে, তাহলে আমাদের আইডেন্টিটি প্রুফ কি? আচ্ছা, যাদের নাম বাদ যাচ্ছে, যে লক্ষ ভোটারদের নাম বাদ যাচ্ছে, বিজেপিকে হলফ করে বলতে পারে সেই ভোটারগুলো নীতিশ কুমারকে ভোট দেয়নি, বিজেপিকে ভোট দেয়নি? একদমই বলতে পারে। এবং আদমশুমারির কথায় যখন আসছে, তখন আমরা বলছি বারবার যে আপনারা কোন বেসিসে বলছেন, বিজেপি কোন বেসিসে বলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন তথ্যের বেসিসে বলছে যে অতগুলো ভোটার, ভুয়ো ভোটার, অতগুলো ভোটার, মৃত ভোটার, ইত্যাদি? আপনারা গত এতগুলো বছর আদমশুমারি করিয়েছেন, আপনারা কোভিডের বাহানা দিচ্ছেন। কোভিডের ওনার ভাষণ শুনেছি, এখানে বিজেপির ভাষণ শুনতে আসিনি, আমরা আমাদের তথ্য রাখতে এসেছি, আমরা আমাদের বক্তব্য রাখতে এসেছি, বিজেপির ভাষণ শুনতে আসিনি। না আমি শেষ কথা বলে শেষ করব যে আপনারা জনগণনার নাম উঠলে আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিচ্ছেন। আমরা যখন বলছি আদমশুমারি করান, কাস্ট সেন্সাস করান, তখন আপনারা বাংলাদেশ পাকিস্তান দেখাচ্ছেন। আমরা বলছি যারা যদি অনুপ্রবেশ ঘটে থাকে, মৃত ভোটার ছেড়ে দিন, মৃত ভোটার পশ্চিমবাংলায় দেখছি গায়করা এসে ভোট দিয়ে যাচ্ছে, আমরা ভুয়ো ভোট দেখছি, আমরা ভোট চুরি দেখেছি, ব্যালট পেপার খেয়ে নিতে দেখেছি। আমি বলছি সেই ক্ষেত্রে তো অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা থাকছে, রেসপন্সিবিলিটি কে নেবে? আজকে আপনি একদম ঠিক বলছেন যে ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক কার্ড, যেগুলো বিভিন্ন সময় কখনো নাগরিকত্বের প্রমাণ, কখনো ভোটার হিসাবে তার সচিত্র পরিচয়পত্রের গুরুত্ব ছিল, আজকে সেগুলো যদি এক লহমায় ইনভ্যালিড হয়ে যায়, তাহলে মানুষ কি করবেন? এই যে দ্বিধা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে, আমি এখনো পর্যন্ত অরিজিৎদার বক্তব্যে এটা স্পষ্ট আমার হলো না, ওনার বক্তব্যে যে এই অ্যাকাউন্টেবিলিটি কে নেবে, রেসপন্সিবিলিটি কার? সন্দীপ, আমি একটা বিরতি নিই, একটা শেষ করব। অনেকগুলো লাইন শুনেছি, একটা লাইন বলে শেষ করব। এই রেসপন্সিবিলিটি আপনি কি মনে করছেন বিজেপি নেবে? সেটা আপনার মূর্খামি হবে দেবাশিস বাবু। আমি বিজেপি বলছি না, এই কাজগুলো তো হয়তো বিজেপি করছে না, যেটা সচিত্র পরিচয়পত্র সেটা তো বিজেপি দিচ্ছে না। আটার বস্তায় বিজেপির মুখ, নরেন্দ্র মোদীর মুখ, এখন যদি এটা হয়ে থাকে তাহলে আমি আবারও বলছি যে ইস্যুটার সঙ্গে মানুষের যে সন্দীপা যে ইস্যুটার সঙ্গে আচ্ছা এই একমাত্র সন্দীপাকে চুপ করাতে পারে দলনেতা, যিনি বিরোধী দলনেতা। কি বলেছেন রাহুল গান্ধী একবার শুনবো। রাহুল গান্ধীর বক্তব্য শুনতে আমরা বিরতি নেব। বিরতির পরে ফিরে স্টুডিওতে আপনাদের সঙ্গে পরিচয় করাবো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অরূপ চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে বিরতির পরে এসে যুক্ত হবেন এবং রাজাদার কাছেও আমরা তারপর যাব। सिर्फ एक सीट नहीं है, बहुत सारी सीट। ये नेशनल लेवल पे किया जा रहा है, सिस्टमैटिकली किया जा रहा है। इलेक्शन कमीशन जानता है, हम जानते हैं, पहले सबूत नहीं था, अब क्लियरली सबूत है। और हम कॉन्स्टिट्यूशन की रक्षा कर रहे हैं। वन मैन वन वोट कॉन्स्टिट्यूशन का फाउंडेशन है और इलेक्शन कमीशन की ड्यूटी है कि वो वन मैन वन वोट इन्फोर्स करें, और उन्होंने नहीं किया है, उन्होंने अपनी ड्यूटी नहीं की। तो हम सिर्फ कॉन्स्टिट्यूशन को प्रोटेक्ट कर रहे हैं, उसकी रक्षा कर रहे हैं, संविधान की रक्षा कर रहे हैं, और हम करते रहेंगे, हम रुकेंगे नहीं। এই ছবিটা রাজ্যেও দেখা যাচ্ছে, রাজ্যেও কিন্তু কংগ্রেস নেতৃত্ব
তারা বিক্ষোভ আন্দোলনে যাচ্ছেন এবং দিল্লির ছবি তো আছেই। আমি পাশাপাশি এই মুহূর্তে আপনাদের যে বক্তব্যের কথা প্রথমে বলছিলাম যে লোকসভাকে ডিসলভ করে দেওয়ার, অর্থাৎ একেবারে লোকসভাকে ভেঙে দেওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। বা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, তা যারা এই ভোটার লিস্টের বেসিসে নির্বাচন করে, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে, পুরো লোকসভা ডিসলভ করে দিক, তারপর আপনারা এসআইআর করুন। লোকসভা ডিসলভ করে দেওয়ার পর সারা দেশে এসআইআর হোক। বিজেপির যদি অবজেক্টিভ ঠিক থাকে বা এনডিএ সরকারের যদি অবজেক্টিভ ঠিক থাকে যে আমি দেশে ভোটার লিস্টে যাতে একটাও বাইরের ভোটার না থাকে সেটা সুনিশ্চিত করব, সবাই ডিজাইন করুন, লোকসভা ডিসলভ করুন, তারপর আপনি এসআইআর করুন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সবার মানে 24-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে এই ভোটার তালিকার উপরে ভোট হয়েছিল, সেই দিক থেকে যুক্তি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরো লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, সবাই পদত্যাগ করুক, নতুন করে ভোট হোক, কনস্টিটিউশনাল রাইট, একজন লোকের একটি ভোট। শ্রমিক ভট্টাচার্য তার উত্তর দিচ্ছেন, কি বলছেন শুনুন। কর্ণাটকে, হিমাচলে ভেঙে দিক, তেলেঙ্গানায় ভেঙে দিক, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন, তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন। আসলে এটা একটা প্রক্রিয়া, ভোটার লিস্ট রিভিশন হবে না। এই দাবি কতদিন চলবে যে মারা গেছে তো কি হয়েছে, সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর জেঠু ছিল, একটা মানবিক মুখ নিয়ে কি তার নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? কতদিন চলবে এই নাটক? অরূপদার কাছে যাব। অরূপদা, শ্রমিক ভট্টাচার্য বলছেন এই নাটক চলতে পারে না, মৃত ভোটারের নাম ভোটার লিস্টে রাখা সম্ভব নয়। এটা যেরকম একদিকে বাস্তব, আর অন্যদিকে কিছুক্ষণ আগে আপনার থেকে এক হাত দূরত্বে বসে থাকা বিজেপি প্রতিনিধি বলছিলেন যে এই যে আধার কার্ডের ত্রুটি, ভোটার কার্ডের ত্রুটি, এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ নির্বাচন কমিশন যে হায়ার অথরিটি তারা কাজ করান রাজ্য সরকারের বিভিন্ন কর্মীদেরকে দিয়ে। কাজেই তারা যতক্ষণ রয়েছেন ততক্ষণ সঠিক কাজ হওয়া সম্ভব নয়, কারণ তাদের আচার আচরণে রাজনৈতিক বিরোধিতা থাকবে। অরূপদা, এখানে দাঁড়িয়ে এসআইআর তো মনে হচ্ছে বিষ বাউ জলে, আবার অন্যদিকে দাঁড়িয়ে এথিক্যালি দেখতে গেলে মৃত ভোটার নিয়ে ভোট করানোটা কি ঠিক, মানে এটা কি সঠিক পদক্ষেপ? দেবাশিস, দেখুন, আপনি একটা কথা খুব প্রাসঙ্গিকভাবে তুলেছেন যে অ্যাকাউন্টেবিলিটি কে নেবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রাখলেন সেটাও কিন্তু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে, যে যেই ভোটার আপনারা বলছেন যে এই ভোটাররা অবৈধ, এই ভোটাররা অনাগরিক বা বেনাগরিক, এই ভোটারদের নাম বাদ যাওয়া উচিত, সেই ভোটারদের নিরিখে আপনি সাংসদ হলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, তাহলে সবার আগে আপনার নিজের জায়গাটাই অবৈধ, তাহলে কি আপনি পদত্যাগ করছেন না, আপনি বাধ্য করছেন সেই মানুষগুলোর নাম বাদ যেতে। কেন বলছি এই কথা? দেখুন, এই যে বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেল, 65 লাখ মানুষের মধ্যে একজনও কি বহিরাগত অনুপ্রবেশকারী নির্বাচন কমিশন জানাতে পেরেছে? এখন অবধি একজনের কথাও জানাতে পারেনি। 27 লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম বাদ গিয়েছে একদম প্রান্তিক সীমার দলিত, মহাদলিত, হরিজন, যাদব, যেই সেকশনটা মূলত প্রথাগতভাবে বিজেপি বিরোধী। একজন পরিযায়ী শ্রমিক বিহারে 27 লক্ষ কোট আনকোট সংখ্যাটা, যে মানুষটা হয়তো তামিলনাড়ুতে কাজ করেন, যে মানুষটা হয়তো বাংলায় এসে কাজ করেন, যে মানুষটা বিহার থেকে গিয়ে গুজরাটে গিয়ে কাজ করতে পারেন, সে কি করে 15 দিনের নোটিশে বা 10 দিনের নোটিশে সে অফিস থেকে বা কর্মজায়গার থেকে ছুটি পাবে, সে অত খরচ করে আসবে, তারপর ডকুমেন্ট জমা দেবে? খুব বেসিক প্রশ্ন ভারতবর্ষের মতো দেশে, তাদের নাম বাদ। এবং এই যে সুপ্রিম কোর্টের কথা বিজেপি প্রতিনিধি, আমি একটু লেট হলো, বিজেপি প্রতিনিধি বক্তব্য আমি অনলাইনে শুনছিলাম ইউটিউবে, উনি বলছিলেন যে ওই আধার স্যাচুরেশনের কথা সম্ভবত উনি বলছিলেন। আমি সেই প্রশ্নে আসছি, তার আগে বলি
এই যে 65 লাখ লোকের নাম বাদ গেল, উনি সুপ্রিম কোর্টকে রেফার করে আধার স্যাচুরেশন বলছিলেন। সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে যে কিসের ভিত্তিতেই বাদ দিয়েছে আমরা এখন ডিসক্লোজ করবো না। আমরা পার্টিকুলার বলছি না যে আপনার নাম বাদ দিয়েছে, বাদ দিয়েছি, কিন্তু কেন বাদ দিয়েছি সেটা আমরা বলছি না। আমার মনে পড়ছিল প্রশান্ত ভূষণ বলে একজন আইনজীবীর কথা, যিনি মামলাটা লড়েছিলেন বলে দেশের মানুষ জানতে পেরেছিল যে বিজেপি কর্পোরেটকে লুট করে কত টাকা তোলাবাজি করেছিল যে ইলেকটোরাল বন্ডের নাম করে। এই সেম সুপ্রিম কোর্টে গিয়ে সেদিনকে এসবিআই বলেছিল আমাদের পক্ষে জানানো সম্ভব নয় আলফা নিউমেরিক কোড যে কে কোন কোম্পানি কোন দলকে কত টাকা দিয়েছে। তারপর যখন সুপ্রিম কোর্টের ধাতানি খেয়েছিল, আলফা নিউমেরিক কোড দিয়েছিল, বাধ্য হয়েছিল, দেশের মানুষ দেখেছিল, এমনকি গো হামারা মাতা হ্যায় স্লোগান দেওয়া বিজেপি বিফ এক্সপোর্টার কোম্পানিদের থেকে পর্যন্ত কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে নিয়েছে। প্রকাশ্যে চেহারাটা বেরিয়ে গেছিল কত কোটি টাকা কার্যত কর্পোরেট লুট করেছিল। আমি কেন আসছি, এই যে আধার স্যাচুরেশন, এটা আরেকটা গল্প ফেলাসি। বলা হচ্ছে যে 100%-এর বেশি, আমি ওনার বক্তব্য শুনছিলাম যে 100তে 100টা মানুষ হলে তাহলে 120 জনের আধার কার্ড হয় কী করে। আমার মাথায় ওই প্রশ্ন আসবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আধার স্যাচুরেশন এক্সিডিং 100% in some Indian states and union territories indicates that the number of Aadhaar card assigned is higher than the projected population. প্রজেক্টেড পপুলেশন। আপনি 2011 পরে সেন্সাস করেছেন, আপনি জানলেন কি করে ওই রাজ্যে কতগুলো নাগরিক আছে? আপনার কাছে তো ডেটা নেই। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে 112% আধার কার্ড রয়েছে, 115% আধার কার্ড রয়েছে? আপনার কাছে একটা প্রজেকশন ফিগার রয়েছে 2011 সেন্সাস, যে 2025-এ গিয়ে এত মানুষ হতে পারে ওই রাজ্যে, হতে পারে ওপর ভিত্তি করে আপনি বলে দিচ্ছেন তার থেকে বেশি সংখ্যায় মানুষ তো রয়েছে। এবং শুধু তাই নয়, এর মধ্যে আধারের এই স্যাচুরেশন মোর দ্যান 100%। দিল্লি, হরিয়ানা, গোয়া, ছত্তিশগড়, তেলেঙ্গানা, বিহার। তেলেঙ্গানা বিহার নয় বিরোধী শাসিত, বাকি রাজ্যগুলো কাদের শাসিত সেই বেলা তো বললেন না। আরও ইন্টারেস্টিংলি জেনে রাখুন যে বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেছে, নাম উঠে যাচ্ছে। কাদের নাম? ডগ বাবু। মানে আমার কুকুর নিয়ে কোনো বিরোধ নেই, আমি নিজে কুকুর ভালোবাসি, আমার বাড়িতে কুকুর পোষ্য রয়েছে, কিন্তু ডগ বাবু আর কি মানে মানে সুকুমার রায় বোধহয় আবার নতুন করে ফিরে এসেছেন আমার মনে হচ্ছিল। ডগ বাবুর বাবার নাম হচ্ছে কুত্তা বাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। ক্রোনোলজি দেখুন, এই যে সন্দীপা কংগ্রেসের মুখপাত্র ক্রোনোলজি বলছিল, সোনালিকা ট্র্যাক্টর তার নাম উঠে যাচ্ছে, তার মায়ের নাম হচ্ছে কার দেবী। এবার কুত্তার পরে এবার বিড়ালের নাম উঠেছে বিহারে, মানে কুত্তা বিড়ালের নাম এসআইআরে থাকবে, আর 65 লাখ গরিব মানুষ যারা বিজেপিকে হয়তো ভোট দেয় না তাদের নাম বাদ চলে যাবে। এই যে এসআইআর মানে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ, হ্যাঁ ঠিক, মৃত ভোটারের নাম তো বাদ যাবে। এই যে কালীগঞ্জে কদিন আগে বাই ইলেকশন হলো, 6000 নাম বাদ গেছে, এটা একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু মৃত ভোটারের নাম বাদ যাওয়ার জন্য কজন মানুষ, আমি জানি না আপনার বাবার কি বার্থ সার্টিফিকেট আছে দেবাশিস, আমি জানি না, আমার বাবার অন্তত নেই, মায়েরও নেই, থাকা সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ডকুমেন্টগুলো আজকে বলছে আধার নাগরিকত্বের রেসিডেন্সিয়াল প্রুফ নয়, হতেই পারে, কিন্তু বলুন 140 কোটি ভারতবাসীর মধ্যে 134 কোটি ভারতবাসী আধার কার্ড রয়েছে, 91 কোটি ভারতবাসীর এপিক কার্ড রয়েছে, 20 কোটি ভারতবাসীর ডিজিটাল রেশন কার্ড রয়েছে, 80 কোটি ভারতবাসীর ডিজিটাল রেশন কার্ড রয়েছে, আর 14 কোটি ভারতবাসীর মনরেগার জব কার্ড রয়েছে। আপনি প্রথমে এই 4টে ডকুমেন্টকে যদি বাদ করে দেন, সাধারণ গরিব মানুষ যাবে কোথায়? এটা আসলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং, এটা হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। একেবারে সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছেন। তৃণমূলের অবস্থান হচ্ছে এখানে। আমি যাব রাজাদার কাছ থেকে বিস্তারিত এই যে টেকনিক্যাল জায়গাগুলো জানবার জন্য। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসার পর রাজাদাকে থাকবে আমাদের প্রশ্ন, সঙ্গে থাকবে। যত বেশি এসআইআর নিয়ে প্রোগ্রাম হচ্ছে তত বেশি দ্বন্দ্ব বাড়ছে আমাদের মধ্যে, ধন্দে ধন্দে একেবারে ধোঁয়াশা তৈরি হচ্ছে এই কারণের জন্য। কারণ এই যে নতুন করে এসআইআর প্রক্রিয়া হবে, সেক্ষেত্রেও অরিজিৎ বক্সির কথা বলছি, অরিজিৎ দ্বারা পরবর্তীকালে বলতে পারেন সেই ক্ষেত্রেও ত্রুটি বিচ্যুতি হয়েছে। এবং তার একটা উদাহরণ যেটা কয়েকদিন আগেই হয়েছে, যে রাজ্য সরকারের কর্মীরা সেই ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতিপূর্ণ কাজ করেছেন বলে আগামীকাল রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। কি যে তাদের বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কি হচ্ছে তার উত্তর দিতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। তিনি দিল্লি যাত্রা করেছেন, কালকে তিনি বলবেন নিশ্চিতভাবে। কিন্তু এই যে পুরো প্রক্রিয়াতে রাজ্য সরকারের কর্মচারীরা বা রাজ্য সরকারের অবস্থান সম্পূর্ণ উল্টো দিকটায়, উল্টো মেরুতে। রাজ্য সরকার বলছেন যে কিছুতেই এটা হতে পারে না। আমি সরাসরি আপনাদেরকে দেখাই যে আমাদের কাছে খবর রয়েছে, মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাজের উপর। কি বলেছেন মুখ্যমন্ত্রী একবার আমরা দেখাই। আমাদের কাছে এই খবরগুলো এসছে যে যেখানে জাতীয় নির্বাচন কমিশনের কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, তিনি বলছেন জেলা শাসক এবং পুলিশ সুপারের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেছেন।
আগে তো নির্বাচনের সময় ওদের অধীনে 3 মাস থাকতো রাজ্য সরকারের কর্মচারীরা, এখন কি ওরা সারা বছর ওদের অধীনে রাখতে চাইছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ডেটা এন্ট্রি অপারেটরদের কাজের উপর নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে জেলা শাসকদের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকার কাজে যুক্তরা যাতে আতঙ্কে না থাকেন প্রশ্ন তুলেছেন তিনি, সেটা নিশ্চিত করবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের পাশে আমরা আছি, এই হচ্ছে অবস্থান মুখ্যমন্ত্রীর। অন্যদিকে মুখ্য সচিব কালকে নির্বাচন কমিশনের সামনে। আমি রাজাদার কাছে যাব। রাজাদা, এটা তো একেবারে বাস্তব যে একাধিক পরিচয়পত্র আজকে গ্রাহ্য হচ্ছে না। এটা নির্বাচন কমিশনের অবস্থান নয়, বরঞ্চ বিভিন্ন কোর্ট তাদের অবজারভেশনে। কিছুক্ষণ আগে বম্বে হাইকোর্টের কথা সন্দীপা বললেন, আজকে খবর হয়েছে যে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত তিনিও বলেছেন যে নির্বাচন কমিশন যেটা বলছেন সেটা আমাদের মান্যতা আছে, রায় দেননি ঠিকই। তাহলে একেবারে শেষমেশ গিয়ে অবস্থা কোন জায়গায় দাঁড়াবে? আর যদি বাংলায় এসআইআর প্রক্রিয়া না হয় রাজ্য সরকারের কোঅপারেট না করবার জন্য, তাহলে সেখানে কি পরিস্থিতি হতে পারে বিধানসভার ক্ষেত্রে? হ্যাঁ, একটু দু একটা প্রশ্ন আমি যা শুনলাম একটু বলে দিই। হ্যাঁ, বলুন। একটা প্রশ্ন জবাব দেবার মনে হচ্ছে আমার প্রয়োজন আছে, যে সেন্সাস আমাদের হয়নি, 21-এ সেন্সার ডিউ ছিল হয়নি, কিন্তু জনসংখ্যার তলে আমরা ধারণা করছি কি করে, এই যে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি যে আমাদের সেন্সাস হয়নি বটে, কিন্তু আমাদের ভাইটাল রেজিস্ট্রেশন ডেটা আছে। ভাইটাল রেজিস্ট্রেশন ডেটা হচ্ছে বার্থ রেট, ডেথ রেটের ডেটা, আমাদের বার্থ এবং ডেথ এগুলো কিন্তু রাজ্যের দায়িত্ব। আমাদের যে সিভিল রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে 1969, সেগুলো রাজ্যের দায়িত্ব। এগুলো কিন্তু জন্ম মৃত্যু এগুলো কিন্তু কালেক্ট করা হয়, এবং এগুলো রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস কমিশনার যে দিল্লিতে আছে তার কাছে পাঠাতে হবে। তার ফলে এর ভিত্তি করে প্রত্যেক রাজ্যে কত করে জনসংখ্যা ঘটছে, এই ভাইটাল রেজিস্ট্রেশন ডেটার ভিত্তি করে কিন্তু আমরা জানতে পারি কোন রাজ্যে কত জনসংখ্যা হচ্ছে। একটা সব কিছুই প্রজেকশন। যে সেন্সাসের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু সেন্সাসের যে হেড কাউন্ট, সুতরাং সেখানে ত্রুটি বিচ্যুতি থাকলেও সেখানে কোনো প্রজেকশনস নেই। কিন্তু এই যে ভাইটাল রেজিস্ট্রেশনটা আমাদের কাছে কিন্তু প্রত্যেক বছরই আসছে। তার ফলে কোন রাজ্যে কত জনসংখ্যা থাকার কথা ভাইটাল রেজিস্ট্রেশন ডেটাটা দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে এই ভাইটাল রেজিস্ট্রেশন ডেটাটা কিন্তু কালেক্ট করে স্টেট গভর্নমেন্ট, সেটা যায় রেজিস্ট্রার জেনারেল কাছে। সুতরাং কী করে যেটা পেলো, এই প্রশ্ন যখন আসছে তখন কিন্তু এটা জবাবটা হচ্ছে এইখানটায় আমরা সেখান থেকে ডেটাটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা। এখন 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম স্যারের মধ্যে গন্ডগোল আছে, অনেকেই বললেন স্যারের মধ্যে দেখা যাচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, সেখানেও ভুল ত্রুটি রয়েছে। তার মানে কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। স্যারের প্রয়োজন আছে, মানে যে স্যারটাই যে এন্ড অফ দ্য গেম তা কিন্তু নয়। এবং যখন বলা হচ্ছে অতীতে এত ভুল হয়েছে, তার মানে তো সবাই যখন স্বীকার করে নিচ্ছে কর্ণাটকে এত ভুল হয়েছে, ওখানে এত রয়েছে, যেই করে থাকো, আমি আর কোন সরকার কে কী করেছে সেদিকে যাচ্ছি না, ভুলটাকে তো আমাদের দূর করতে হবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী তারা যারা নাগরিক নন এবং 18 বছরের নিচে ভোট দিতে পারে, তাদেরকে ভোট দেওয়ার অধিকার নির্বাচন কমিশন দিতে পারে। সুতরাং তারা সেই দিকে কিন্তু একেবারে তাদের চোখের দৃষ্টি হয়ে আছে সেইখানে যারা নাগরিকের তুমি প্রমাণটা আমার প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু যে রিভিশনটা চলছে, দেখুন তাতে যে সবাই ভোটদানে বিরত হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, যে পুরনো লিস্ট আছে সেটাতেও বোধহয় কোনোভাবে ওরা গ্রহণ করছে, এবং যাদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তাদের সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, তাদের সম্বন্ধে সন্দেহ হচ্ছে। রিভিশনটা মানেই হচ্ছে যে এখন এই সেন্সাসে যখন আমরা যাই, বাড়ি বাড়ি যাই, তথ্য নিয়ে আসি, কিন্তু প্রত্যেকের আলাদা তথ্য পাওয়া যায় না। কেন সেন্সাসে প্রত্যেক মানুষের সম্বন্ধে তথ্য কিন্তু আমরা ধরি একসঙ্গে জুড়ে দেওয়া হয়, মালায় যেমন ফুলগুলো বেঁধে দেওয়া হয়, কিন্তু নির্বাচনের লিস্টে ইলেকট্রাল রোলে কিন্তু মালার মধ্যে প্রত্যেকটা ফুলের তথ্য আমরা পাই। সুতরাং সেই হিসেবে আমরা জানতে পারছি কোন বাড়িতে কতজন লোক আছে ইত্যাদি। এখন যদি দেখা যায় নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে, ইলেকট্রাল রেজিস্ট্রেশনের দায়িত্বে আছে, তাদের যদি সন্দেহ হয় এই লোকটা নেই, হ্যাঁ, সুতরাং তার কিন্তু অধিকার আছে তাকে প্রশ্ন করা। আমি যদি বলি যে না, তার প্রশ্ন করার অধিকার নেই, তাহলে কিন্তু আমি কিন্তু মেনে নেবো যে আমি কিন্তু তাহলে এমন মানুষকে ভোট দিচ্ছি, অধিকার দিচ্ছি যার কোনো সাংবিধানিক অধিকার নেই। নির্বাচন কমিশন যাচ্ছে, নির্বাচন কমিশন যারা কি করছে, সরকারের লোক নিচ্ছে, যাদেরকে আমরা বলছি কি যে বুথ লেভেল অফিসার্স, এবং সঙ্গে যাচ্ছে বুথ লেভেল এজেন্ট, বিএলএ। এই বিএলএরা কিন্তু রাজনৈতিক দলের,
এরা কেবল শাসক দলের নয়, সব দলের বিএলএর থাকার কথা। কি অ্যাকচুয়ালি কি হয়েছে যারা রাজনীতির লোক আছেন তারা বোঝাতে পারে। তো বিএলও থাকার কথা। সুতরাং এই যে একেবারে সরকারের লোক গিয়ে পুলিশ নিয়ে একে দিয়ে নাম কাটিয়ে দিচ্ছে, ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। তাহলে কিন্তু এই যদি এইভাবে যদি হতো, যেভাবে আজকাল অনেকে ব্যাখ্যা করছে, ব্যাপারটা যদি এত সহজ হতো, মানে এতদিনে এসআইআর পকেট হয়ে যেত। যাদের নাম বাদ গেছে, কত অভিযোগ জমা পড়েছে। আপনি দেখুন, সেটা যদি জমা পড়তো, বিশালভাবে জমা পড়তো, তার মানে অনেকে এক্সিস্টই করে না। আপনি ওয়েস্ট বেঙ্গলে দেখি, আমি বিহারের ব্যাপারটা অন্যরা তথ্যটা রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের যিনি দায়িত্বে আছেন ইলেকশন কমিশনার, চিফ ইলেকট্রাল অফিসার তার বোধহয় পরিচয়, তিনি যে তথ্যটা দিয়েছেন মারাত্মক। পশ্চিমবঙ্গে যে লাস্ট ডিভিশন হয়েছিল বোধহয় 22 সালে কি 23 সালে, 2002 সালে, তারপরে 22-23 বছর কেটে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে 66%, 22 বছরে 66% ভোটারের গ্রোথ হয়েছে। আবার যদি জনসংখ্যার হিসেব দেখেন, জনসংখ্যা প্রত্যেক বছরই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে 11 সালের সেন্সাস অনুযায়ী 1.5, এখন আরও কমছে, বুঝেছেন? এটা তার মানে জনসংখ্যা দ্বিগুণের বেশি ভোটার বাড়ছে, এটা তো মানতে হবে, এটা তোকে অস্বীকার করতে পারবে। জনসংখ্যা দ্বিগুণের বেশি যদি ভোটার বাড়ে, সেটা তো হতে পারে না, জনসংখ্যা তো বেশি ভোটার হতেই পারে। সুতরাং এই যদি ঘটে থাকে, স্বাভাবিকভাবেই তো কেন ঘটেছে, কোথায় ত্রুটি হয়েছে, এগুলো তো জানার দরকার। এখন ইলেকশন কমিশনের জন্য সবাইকে ভোট দিতে হবে, এই যদি ব্যবস্থা করে, তাহলে তার দায় ইলেকশন কমিশনার হয়ে যায়। আমি রাজাদা আপনাকে আরেকটা জায়গায় জিজ্ঞেস করি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরো লোকসভা ডিসলভ করতে হবে, কারণ এই যে ত্রুটিযুক্ত ভোটের কথা বলা হচ্ছে, আমি যদি শুধু বিজেপি ধরি তাহলেও 2024-এর লোকসভায় বিজেপি 12টি আসন পশ্চিমবঙ্গের 42টির মধ্যে পেয়েছে। সেখানে 12 জন সাংসদকে পদত্যাগ করে একটা স্যাম্পল ক্রিয়েট করতে হবে যে এই ত্রুটিযুক্ত ভোটার তালিকার উপরে তারা নির্বাচিত হয়েছেন, তো কাজে সেই জন্য তারা তাদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই যে দাবি আসছে, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন তার লাস্ট ইলেকশন এর ভিত্তিতে, এই জায়গাটা মানে কি মনে হচ্ছে এটা? না দেখুন, এটা যেটা উনি বলে ফেলেছেন যে খুব মারাত্মক ক্ষেত্র। ব্যাপারটা হচ্ছে, কেন্দ্রে যদি লোকসভা ডিসলভ হয়ে যায়, কেন্দ্রে কিন্তু রাষ্ট্রপতি শাসনের ব্যাপার থাকে, প্রধানমন্ত্রী থাকবে, বুঝেছেন? যতক্ষণ না নির্বাচন হচ্ছে, অর্থাৎ যদি 2 বছর পরে নির্বাচন হয়, 2 বছর ধরে যিনি প্রধানমন্ত্রী আছে তিনিই থাকবেন। বিপদটা ফেলে যারা এই ধরনের সাজেশন দিচ্ছে, তারা বুঝে দেখুন বিপদটা কোথায় আছে। রাজ্য যদি কোনো অ্যাসেম্বলি ডিসলভ হয়ে যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে, তাহলে কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন। ঠিক রাজাদা, আমি আপনার কাছে আসবো, কিন্তু আজকে স্টুডিওতে উপস্থিত অরূপ চক্রবর্তী একের পর এক তথ্য দিয়ে বোঝাচ্ছেন এই যে এসআইআর করা হচ্ছে, যেটাকে পরিশুদ্ধ একটা ভোটার তালিকা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেখানে একের পর এক ভুল ত্রুটি রয়েছে। ঠিক যেমনভাবে আজকে অ্যাকাউন্টেবিলিটি স্বীকার করছেন না অরিজিৎ বক্সী, যে আগের আধার কার্ড, ভোটার কার্ড বা ইত্যাদির ক্ষেত্রে যা ভুল হয়েছে তার দায় কার, এখনও পর্যন্ত কেউ স্বীকার করেননি। নতুন এসআইআরে নাম বিতর্ক হয়েছে একাধিক জনের, হয়তো ম্যাসিভ কোনো গণ্ডগোল না হলেও একাধিক ক্ষেত্রে নাম ভুল এসছে বা বিভিন্ন ইনফরমেশন কার্ডে এসআইআরের ক্ষেত্রে ইনপুট হয়েছে ভুল। রাজ্য সরকার যদি কোঅপারেট না করে, সেই ক্ষেত্রে এসআইআর করাটা নির্বাচন কমিশনের পক্ষে কি সম্ভব? কখনো সম্ভব? অরিজিৎদার কাছে যাব একটা ছোট্ট বিরতির পর। আর অন্যদিকে আপনি যেটা রাজাদা তথ্য তুললেন, যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে তার থেকে কয়েক গুণ বেশি বাড়ছে ভোটার সংখ্যা, কি করে সম্ভব? একের পর এক বিভিন্ন জায়গায় কলোনি পল্লী গড়ে উঠছে, এটা কাদের? অরূপ চক্রবর্তীর কাছে সেই প্রশ্ন নিয়ে যাব বিরতির পরে, সঙ্গে থাকবে। ফিরে আসলাম বিরতির পর। প্রশ্ন হচ্ছে এখানে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে ত্রুটি মুক্ত তালিকা কি তৈরি হচ্ছে? যদি হয়ে থাকে, তাহলে যে নাম বিভ্রাটের কথা অরূপ চক্রবর্তী অভিযোগ করছেন, সেগুলো আসলো কি করে? মানে এই ক্ষেত্রে আবার পরবর্তীকালে বিলম্বিত বোধোদয় হয়ে বলবেন না তো যে না, এই তালিকা ভুল হয়েছে বা এই তালিকায় যাদের নাম রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে তারা আসলে ভোট দেওয়ার অধিকার তাদের নেই, আবার নতুন করে কোনো পদ্ধতি এবং প্রক্রিয়া, মানুষের বিড়ম্বনা। অরিজিৎদা কি বলবেন? ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে যেটা বিউটি, সেটা হচ্ছে যে এই ইলেকশনের কাজ শুধু ইলেকশন কমিশন করে না। রাজাদা একটু টাচ করেছেন, আমি ওই জায়গার থেকেই শুরু করব যে এই ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজনৈতিক দলেরা একসাথে হাতে হাত মিলিয়ে করে।
সন্দীপাদি একটু আগে বিভিন্ন কথা বলছিলেন, বিহারে এই হচ্ছে সেই হচ্ছে। আমি যদি একটা ছোট্ট তথ্য ইলেকশন কমিশনের সার্টিফাইড তথ্য, হয়তো এখানে দেখা যাবে না, আমি পড়ে দিচ্ছি, অনেকের কাছেই আছে, বহুজনে দেখিয়েছেন, একদম লেটেস্ট 6ই আগস্টের তথ্য। তাতে বিএলএ রাজাদা যেটার কথা বললেন, বুথ লেভেল এজেন্ট যারা পলিটিক্যাল পার্টিরা দেয়, বিহারের এই এসআইআরের টোটাল বিএলএ সংখ্যা হচ্ছে 1,60,813, যার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিয়েছে 17,549। 17,549 জন বুথ লেভেল এজেন্ট কংগ্রেসের এই বিহারের এসআইআরে পার্টিসিপেট করেছে বুথ লেভেলের এই ভেরিফিকেশনে। এবং এই 17,549 জন বিএলএ বিহারের এসআইআর সম্পর্কে কতগুলো অভিযোগ করেছে জানেন? কত অন্যায় হয়েছে, কত মানে জোচ্চুরি হয়েছে, এই সংক্রান্ত অভিযোগ কত করেছে জানেন? 0। তথ্য বলছে 0। অর্থাৎ চ্যানেলে বসে আপনি চেঁচাতেই পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু তাতে সত্যের অপলাপ হয়। যদি বিহারের এই রিভিশন প্রসেসে এত অভিযোগ, এত নাম কাটা গেছে, এত লোককে বঞ্চিত করা হয়েছে ভোটদান থেকে হতো, তাহলে কংগ্রেসের বিএলএরা কি ওখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? জুন মাস থেকে চলতে জুন, জুলাই, আগস্ট শেষ হতে গেল। আমি আশা রাখবো আগামী আরও 1 মাস শুনানির রয়েছেন। সন্দীপাদি নিশ্চয়ই এই তথ্যটা পাঠিয়ে দিয়ে ওনাদের একটু জেগে উঠতে বলবেন, আর যে ওই ভুলভ্রান্তিগুলোর কথা বলছিলেন ওই জনশুনানিতে যেন ওনারা দয়া করে উপস্থিত থেকে ওই তথ্যগুলো তুলে ধরেন। দ্বিতীয় যে কথা, আমি এবার একটু অরূপদার কাছে আসি। প্রশ্ন হচ্ছে কংগ্রেসের বিড়ম্বনা দুদিকে, অন্যদিকে দিল্লির আন্দোলনকে আটকাচ্ছে দিল্লি পুলিশ, আর এইদিকে শুভঙ্কর সরকারকে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ। এখন এই দুই বিড়ম্বনার মধ্যে সন্দীপাদিরা রয়েছে। কি উত্তর দেবেন জানি না, তবে অরূপদার কাছে যাব। অরূপদা, প্রশ্ন হচ্ছে এখানে যে জনসংখ্যা বৃদ্ধির হারের চাইতে ভোটার বৃদ্ধির হার অনেক বেশি, কিভাবে সম্ভব এটা? এবং এই ক্ষেত্রেই ভুয়ো ভোটার ঢোকার সম্ভাবনার কথা মনে করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো, যারা আপনাদের বিরোধী অবস্থানে রয়েছে। দেখুন, ভুয়ো ভোটার ঢুকলে নির্বাচন কমিশন নিশ্চিতভাবে সেটা আইডেন্টিফাই করুক, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে যে গোটা দেশ জুড়ে যেভাবে বাঙালির উপর আক্রমণ হচ্ছিল, আজকে মহারাষ্ট্রের বুক থেকে প্রথম যে 4 জনকে বাংলাদেশে পুশ ব্যাক বলা হচ্ছিল, আসলে তাদের পুশ ইন করা হয়েছিল, তারপরে তাদেরকে ফিরিয়ে আনতে হয়েছিল। কিন্তু অর্থাৎ তারা ভারতবর্ষের নাগরিক, ভারত সরকার মেনে নিয়েছিল। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, এই ন্যারেটিভটা সেদিন থেকে সেট করেছিল। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। সর্বভারতীয় চ্যানেলের একজন খুব বড় সাংবাদিক, ভদ্রলোকের নাম আমরা সকলে জানি, অজিত অঞ্জুম। তিনি ইউটিউবে এখন নিজের চ্যানেল করেছেন। তিনি নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে এই বিহারে যখন এসআইআর প্রসেস হচ্ছে, তিনি এসআইআর ক্যাম্পগুলোতে যান এবং গিয়ে যে চিত্র দেখেন সেটা ভয়াবহ। গোটা দেশ শিউরে উঠেছে, আটকে উঠেছে। সেই ক্যাম্পগুলোতে আধিকারিক কোনো উপস্থিত নেই, পাতি সামান্য কয়েকজন ক্যাডার, এবং তারা কোনো রাজনৈতিক দলেরও হতে পারেন। সেখানে পর ফর্ম ফিল আপ হচ্ছে, সেইগুলো হচ্ছে ডিলিশন লিস্টের নাম, এবং সেটায় কোনো আধিকারিকের সই নেই, স্ট্যাম্প নেই। সেই ভিডিও যখন তার ইউটিউব চ্যানেলে আপলোড হয়, নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে করা সেই ভিডিও, তারপরে তার বিরুদ্ধে বিহার সরকার থেকে এফআইআর করা হয় জামিন অযোগ্য ধারায়। আমার বক্তব্য, একজন সাংবাদিক যখন এই কলটা দিলেন, ওয়েক আপ কলটা দিলেন, তখন কোথায় তাকে প্রেইজ করার কথা সেটা না করে তার গণতান্ত্রিক কণ্ঠটাকে উদ্ধ করা হয়েছিল। ওনাকে অনুমতি দেওয়া হয়েছিল মাঠে গিয়ে ভেরিফিকেশনটা করার জন্য, স্টুডিওয়ে লোক সাজিয়ে নাটক করার জন্য নয়। অরিজিৎ বাবু, এফআইআর এর বিরুদ্ধে আমি তথ্য দিচ্ছি। আপনার সময় আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন, আপনার এই যে সমস্যা, পার্লামেন্টেও বলতে দেন না, এখানেও বলতে দেন না। আর এই যে আধার নিয়ে এত কথা বলছেন, আধার মান্যতা পাবে না কেন? তাহলে ভাই এতদিন ধরে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্কিং করালেন কেন? আমাদেরকে ব্যাংকে দৌড় করালেন কেন? তাহলে গ্যাসের কানেকশন ডিসকানেক্ট করার হুমকি দিয়েছিলেন কেন? সাধারণ মানুষের নাবিশ্বাস তুলেছিলেন কেন? আজকে সমস্ত বায়োমেট্রিক তথ্যটাকে নিয়ে গিয়ে তারপরে বলছেন আধার কার্ডের কোনো প্রয়োজনীয়তা নেই। দেশের মানুষের এই হয়রানি বিজেপিকে গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ আজকে বুঝে নিচ্ছে বলেই কাপুনি ধরে গিয়েছে। এই যে মহারাষ্ট্রে আপনারা তখন বলেননি যে ভোটদান করানি বসিয়ে আপনার কাউন্সিলরকেই গুলি খেতে হবে সুদন্ত ঘোষকে, আপনারা তখন সেটা বলেননি। প্লিজ অরিজিৎ, এখানে চেঁচাবেন না। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে খুব মাথা ব্যথা তো বিজেপির। পরিযায়ী শ্রমিক যে রুলটা আছে, দ্য ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অ্যাক্ট 1979, এটার আধারে যে পরিযায়ী শ্রমিকদের যে রেজিস্ট্রেশনটা আছে, কতজন পরিযায়ী শ্রমিক আছে, কাদের কাদের নাম বাদ গেছে, কারা কারা অন্য রাজ্যে আছে, সেগুলো ওই আদমশুমারি ছাড়ুন, সেগুলো কিন্তু করা হচ্ছে না। শেষ কথা বলে শেষ করব যে একদম এক লাইনে বলবো,
বিজেপি পরিচালিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোনো কাগজপত্র আজকের দিনে বিজেপির কোনো মুখপাত্র যদি কোনো ঠিক, চ্যানেলে ঠিক, নিয়ে ঠিক। আসে একদম। সেটাকে আমরা মান্যতা দেব না। একদমই বেশ বেশ আপনার আজকে নেতা এখানে শেষ চারটে করবো ভুয়ো কার্ড দেখিয়েছিল, সেই চারজন নিজের পরিচয়পত্র দেখিয়ে বলেছে আমরা ভুয়ো নই। এই তর্ক চলতেই থাকবে নির্দিষ্ট সময় চেঁচান, আরো চেষ্টা বেশি করলে করে হয়তো চেঁচান। আরো বিজেপিকে দীর্ঘসূত্রিতা চেঁচানোই নেবে। মানায়। কিন্তু পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আজকের এই হাল্লা বলে এখানে শেষ করছি। যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামকে তাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য।